আজকে আমি তোমাদের কলা বা টিস্যু সম্বন্ধে পড়াবো। আমরা এর ঠিক আগেই কোষ সম্বন্ধে পড়ে এসেছি। কতগুলো কোষ যখন একইভাবে উৎপন্ন হয়ে একই রকম কাজ করে তখন সেই কোষের সমষ্টিকে বলা হয় কলা বা টিস্যু। আমাদের উদ্ভিদ কলা, প্রাণী কলা দুটোই পড়তে হবে। প্রথমে আমি বলছি উদ্ভিদ কলা সম্বন্ধে। উদ্ভিদ কলা প্রধানত দু ধরনের হয়ে থাকে, ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলা হলো যে কলার কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে থাকে। ভাজক কলার কোষগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা বহুভুজাকারও হয়। কোষ প্রাচীরটা খুব পাতলা হয়, কোষান্তর রন্ধ্র থাকে না, আর কোষগুলো কিন্তু সবসময় বিভাজনক্ষম হবে। ভাজক কলা মূল কাণ্ডের অগ্রভাগে সাধারণত থাকে, আর এই কলার কাজ হচ্ছে উদ্ভিদের কোষের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভিদ কোষের অঙ্গের বৃদ্ধি ঘটানো। আচ্ছা, এবার বলছি স্থায়ী কলার কথা। ভাজক কলার কোষগুলো যখন বিভাজিত হতে হতে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন সেটা স্থায়ী কলায় পরিণত হয়। অর্থাৎ স্থায়ী কলা হচ্ছে বিভাজনে অক্ষম। স্থায়ী কলা কোষগুলো গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার ইত্যাদি বিভিন্ন আকার বিশিষ্ট হতে পারে। এই কোষগুলোর কোষ প্রাচীরটা পাতলা বা পুরু হতে পারে। কোষগুলো সজীব বা মৃত হতে পারে। কোষের মধ্যে সাধারণত ভ্যাকুয়াল থাকে। কোষগুলোতে কোষান্তর রন্ধ্র থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। স্থায়ী কলাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা হচ্ছে যে কলার কোষগুলোর আকৃতি আর গঠন একই রকম হয় তাদের বলবো সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলা তিন ধরনের হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। এই তিন প্রকার সরল স্থায়ী কলা যদি তোমরা কম্পেয়ার করে পড়ো তাহলে পড়াটা খুব সহজ মনে হবে। হ্যাঁ, যেমন ধরো প্যারেনকাইমা কলার কোষগুলো সবসময় সজীব হয়, কোলেনকাইমার কোষগুলো সজীব হয়, কিন্তু স্ক্লেরেনকাইমার কোষ সবসময় মৃত হয়। প্যারেনকাইমায় কোষান্তর রন্ধ্র থাকে, কোলেনকাইমাতেও কোষান্তর রন্ধ্র থাকে, কিন্তু স্ক্লেরেনকাইমায় কোষান্তর রন্ধ্র থাকে না। প্যারেনকাইমার কোষ প্রাচীরটা পাতলা হয়, নরম হয়। কোলেনকাইমার কোষ প্রাচীর অসমভাবে স্থূল হয়, মানে কোথাও বেশি স্থূল, কোথাও কম স্থূল, হ্যাঁ এরকম সমান নয়। কিন্তু স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সবসময় সমভাবে স্থূল হয়। আরেকটা পয়েন্ট হতে পারে যে প্যারেনকাইমায় প্রোটোপ্লাজম থাকে, কোলেনকাইমাতেও প্রোটোপ্লাজম থাকে, কিন্তু স্ক্লেরেনকাইমায় প্রোটোপ্লাজম থাকে না। আচ্ছা, কোষ প্রাচীরটা পুরু হয়ে অনেক সময় একটা কূপের সৃষ্টি হয়। প্যারেনকাইমায় কিন্তু কখনো কূপ থাকে না, কোলেনকাইমাতেও কূপ হয় না, কিন্তু স্ক্লেরেনকাইমাতে কূপ থাকে। প্যারেনকাইমার কাজ হলো খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় আর খাদ্য সংবহন করা। কোলেনকাইমার কাজ হলো দৃঢ়তা প্রদান করা, আর ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করাও একটা কাজ। স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এই হলো সরল স্থায়ী কলা। এবার আসি জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা হলো সেই কলা যার কোষগুলোর আকার আর গঠন বিভিন্ন ধরনের হয়। জটিল স্থায়ী কলা দু প্রকারের হয়, জাইলেম আর ফ্লেম। এবারও আমরা কম্পেয়ার করে পড়ব। জাইলেমের উপাদানগুলো হলো ট্র্যাকিট, ট্র্যাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। ফ্লোয়েমের উপাদানগুলো হলো সিব কোষ, সিব নল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। জাইলেমের ক্ষেত্রে জাইলেম প্যারেনকাইমা ছাড়া সব উপাদান হলো মৃত। ফ্লোয়েমের ক্ষেত্রে ফ্লোয়েম তন্তু ছাড়া ফ্লোয়েমের সব উপাদান হলো সজীব। জাইলেমের প্রধান কাজ হচ্ছে জল পরিবহন করা, আর ফ্লোয়েমের প্রধান কাজ হলো খাদ্য পরিবহন করা। আচ্ছা, জাইলেম যে পরিবহনটা করে সেটা সবসময় ঊর্ধ্বমুখী হয়, ফ্লোয়েমের পরিবহন সর্বমুখী হতে পারে। এই হয়ে গেল জটিল স্থায়ী কলা। তাহলে উদ্ভিদ কলা আমরা
দু ধরনের দেখি, ভাজক কলা আর স্থায়ী কলা। যে কলার কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে থাকে তাদের বলবো ভাজক কলা। যে কলার কোষগুলো বিভাজিত হতে পারে না, বিভাজনক্ষম নয়, তাদের বলবো স্থায়ী কলা। স্থায়ী কলার আবার দুটো ভাগ, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। যে কলার কোষগুলো আকার আকৃতি একই প্রকার তাদের বলছি সরল স্থায়ী কলা। এরা আবার 3 রকম হতে পারে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। আর যে কলার কোষগুলো আকার আকৃতিতে বিভিন্ন ধরনের হয় তাদের বলবো জটিল স্থায়ী কলা। এরা আবার 2 প্রকার, জাইলেম, ফ্লেম। হয়েছে? এবার আমরা আসবো প্রাণী কলায়। প্রাণী কলা 4 রকম হতে পারে। আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, যোগ কলা বা কানেকটিভ টিস্যু, পেশী কলা বা মাস্কুলার টিস্যু, আর স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু। এবার এক এক করে বলি। প্রথম হলো আবরণী কলা। নামটা শুনেই বুঝতে পারছো এই কলা আমাদের দেহের আবরণ সৃষ্টি করে, তাই না? তাহলে আবরণ বলতে প্রথমেই কার কথা মনে আসছে? আমাদের ত্বক। হ্যাঁ, তাহলে আমাদের ত্বক আর দেহের বিভিন্ন যে অঙ্গ থাকে, শরীরের ভিতরেও যেসব অঙ্গ থাকে তাদের যে বাইরের আবরণটা সেটাও তৈরি করে আবরণী কলা। আবরণী কলার একটা ভিত্তি পর্দা থাকে। কোষগুলো ভিত্তি পর্দার উপর এক স্তরে বা একাধিক স্তরে সজ্জিত থাকতে পারে। কোষগুলো বেশ গায়ে গায়ে ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। আর আবরণী কলার কোষগুলো চ্যাপ্টা আঁশের মতো হতে পারে বা ঘনকের মতো হতে পারে কিংবা পিলারের মতো, স্তম্ভের মতো হতে পারে। আবরণী কলার কাজ হলো এই কলা অঙ্গ আর তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে আর রাসায়নিক বস্তুর ক্ষতিকারক প্রভাব থেকেও রক্ষা করে। এবার আসছি যোগ কলা বা কানেকটিভ টিস্যুতে। যোগ কলা শুনে কি মনে হচ্ছে? যে এটা যোগাযোগ রক্ষাতে সাহায্য করে, তাই তো? যোগ কলা হচ্ছে দেহের সব জায়গায় পাওয়া যায়। যোগ কলায় ভিত্তি পর্দা কিন্তু থাকে না। যোগ কলার কোষ উপাদান থেকে ধাত্রের পরিমাণটা বেশি থাকে। এই ধাত্র তরল হতে পারে, অর্ধ তরল হতে পারে বা কঠিন হতে পারে। তরল ধাত্র হচ্ছে রক্ত। তরল ধাত্রের উদাহরণ হচ্ছে রক্ত। অর্ধ তরল ধাত্র বিশিষ্ট যোগ কলার উদাহরণ হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। আর কঠিন ধাত্র বিশিষ্ট যোগ কলার উদাহরণ হলো অস্থি বা বোন। এই কলার উৎপত্তি হয় ভ্রূণের মেসোডার্ম থেকে। বিভিন্ন যোগ কলার কাজ কি বলবো? বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা যোগ কলার প্রধান কাজ। যোগ কলা, তরল যোগ কলা যেটা, অর্থাৎ রক্তের কথা বলছি, তরল যোগ কলা সারা দেহে পুষ্টিদ্রব্য এবং শ্বাসবস্তু পরিবহন করে। আর অস্থি যেগুলো তারা ভার বহন করে ও দেহের কাঠামো গঠন করে। তাহলে যোগ কলার কাজ হচ্ছে বিভিন্ন অংশের মধ্যে সংযোগ রক্ষা করা, পুষ্টিদ্রব্য এবং শ্বাসবস্তু পরিবহন করা আর দেহের ভার বহন করা বা দেহের কাঠামো বহন করা। পেশী কলা। এবার পেশী কলা হচ্ছে আমাদের বিভিন্ন মাংসপেশী যে কলা দিয়ে তৈরি। এই কলা সাধারণত অস্থির সঙ্গে সংযুক্ত থাকে, হৃৎপিণ্ডেও দেখা যায়। আর আমাদের বিভিন্ন আন্তর্যন্ত্রেও এই কলা থাকে। এই কলার বৈশিষ্ট্যগুলো হলো, এই কলা প্রধানত পেশী কোষ দিয়ে তৈরি হয়। এই কলায় এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। পেশী কোষের যে আবরণীটা তাকে বলে সার্কোলেমা, আর পেশী কোষের যে সাইটোপ্লাজম তাকে বলে সার্কোপ্লাজম। পেশী তন্তুগুলো দিয়ে যে পেশী কলা তৈরি হয়, পেশী তন্তু দিয়ে, সেই তন্তুগুলো শাখাযুক্ত হতে পারে আবার শাখাবিহীনও হতে পারে। পেশী কলার কাজ হলো পেশী গঠন, প্রাণীদেহের আকৃতি প্রদান করা আর দেহের অভ্যন্তরীণ অংশগুলোকে রক্ষা করা। আর মেন হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা। অর্থাৎ এই যে আমরা হাত পা নাড়ছি, হ্যাঁ, শরীরকে মুভ করছি, এইগুলো সবই সম্ভব হচ্ছে পেশী কলার জন্য। ঠিক আছে? এবার আসছি স্নায়ু কলার। স্নায়ু কলা প্রধানত মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে থাকে। মস্তিষ্ক মানে আমাদের ব্রেন যেটা, আর সুষুম্না কাণ্ড হচ্ছে স্পাইনাল কর্ড। এই দুটো জায়গায় স্নায়ু কলা দেখা যায়। স্নায়ু কলা স্নায়ুকোষ বা
নিউরন দিয়ে তৈরি হয়। নিউরনের গঠনটা এবার আমরা একটু ভালো করে পড়ি। নিউরনের প্রধানত তিনটে অংশ: কোষদেহ, ডেনড্রন আর অ্যাকশন। কোষদেহ হচ্ছে নিউরনের প্রধান অংশটা। কোষদেহ গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা নক্ষত্র আকার হতে পারে। কোষদেহ থেকে দু ধরনের প্রবর্ধক বের হয়। এক ধরনের প্রবর্ধক আকারে ছোট কিন্তু শাখাযুক্ত, তাদের বলে ডেনড্রন। এক ধরনের প্রবর্ধক আকারে বড় কিন্তু শাখাবিহীন, তাদের বলে অ্যাকশন। এই অ্যাকশনের বাইরে একটা আবরণ থাকে, তাকে বলবো নিউরিলেমা। অনেক সময় নিউরিলেমা আর অ্যাকশনের মধ্যে স্নেহ জাতীয় বস্তু জমা হয়ে আর একটা পুরো আবরণের তৈরি করে, তাকে বলে মাইলিন আবরণ বা মেডুলারি আবরণ বা মাইলিন শীটও বলে। আচ্ছা, স্নায়ুকোষে যে সেন্ট্রোজোম থাকে সেটা সবসময় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। স্নায়ুকলার মাধ্যমে আমরা উদ্দীপনা গ্রহণ করি, উদ্দীপনা পরিবহন করি এবং উদ্দীপনায় সাড়া দিই। এই হচ্ছে প্রাণীকলা। তাহলে প্রাণীকলায় কি পেলাম? 4 রকম প্রাণীকলা হয়: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। আবরণী কলা আমাদের দেহের আবরণ তৈরি করে। এই কলা আমাদের বিভিন্ন অঙ্গ আর তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে আর রাসায়নিক বস্তুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। যোগ কলা আমাদের শরীরের বিভিন্ন কলা আর অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে। যোগ কলা তরল হতে পারে, যেমন রক্ত, অর্ধ কঠিন হতে পারে, যেমন তরুণাস্থি, আর কঠিন হতে পারে, অর্ধ কঠিন অর্ধ তরল বলতে পারো তরুণাস্থি, আর কঠিন হতে পারে, সেটা হচ্ছে অস্থি। যোগ কলার সংযোগ রক্ষা করা ছাড়াও কাজ কি হতে পারে না, এটা পুষ্টি আর শ্বাসবায়ু পরিবহন করে আর আমাদের দেহের ভার বহন করে আর কাঠামো তৈরি করে। পেশী কলা আমাদের শরীরের বিভিন্ন পেশি, হৃৎপিণ্ড, অস্থি সংলগ্ন পেশি বা আন্তর্জন্ত্রের পেশি, এই পেশী কলা দিয়ে তৈরি হয়। পেশী কলা প্রাণীদেহের আকৃতি প্রদান করে, বিভিন্ন অঙ্গগুলোকে রক্ষা করে আর অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। নার্ভ কলা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডতে থাকে। নার্ভ কলা আমাদের উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা পরিবহন এবং উদ্দীপনায় সাড়া দেয়া, এই কাজগুলো সুসম্পন্ন করে। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কলা হলো আর প্রাণী কলা হলো। কলা সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমাদের আর একটু পড়তে হবে, সেটা হচ্ছে অঙ্গ বা অর্গান সম্বন্ধে। আমরা যেমন জানি কতগুলো কোষ সম্মিলিতভাবে কলা গঠন করে, ঠিক সেরকম কতগুলো কলা মিলিতভাবে একটা অঙ্গ তৈরি করে। আমাদের দেহে বিভিন্ন রকম অঙ্গ আছে, তোমরা সবাই জানো। সেই অঙ্গগুলো সম্বন্ধে আমাদের এবার অঙ্গটা কোথায় অবস্থিত থাকে আর তাদের কাজ কি সেই সম্বন্ধে একটু পড়াবো। আচ্ছা, প্রথমে বলি ত্বক বা স্কিন। ত্বক আমাদের শরীরের বাইরের দিকে অবস্থিত থাকে। ত্বকের কাজ কি হবে? দেহের কোমল অংশকে রক্ষা করে। পাকস্থলী বা স্টমাক, এটা পৌষ্টিক নালীর অংশ। আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটা মুখ থেকে আমাদের গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে আসে আর সেখানে এটা কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে। প্রোটিন আর ফ্যাট জাতীয় খাদ্যের আংশিক পরিপাকও এই পাকস্থলীতে শুরু হয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এটা পাকস্থলীর পিছনে থাকে, ডুওডেনামের 2 বাহুর মাঝখানে থাকে। অগ্নাশয় একটা মিশ্রগ্রন্থি। মিশ্রগ্রন্থি কাকে বলবো? যার বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা 2 ধরনের অংশই থাকে। বহিঃক্ষরা অংশ থেকে উৎসেচক নিঃসৃত হয়, যেটা পরিপাকে সাহায্য করে, আর অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন নিঃসৃত হয়। এখানে ইনসুলিন আর গ্লুকাগন বলে 2টি হরমোন নিঃসৃত হয়। ফুসফুস বা লাংস, মানুষের ফুসফুস দুটো বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্যচ্ছদা ঠিক ওপরে অবস্থিত। শ্বাস গ্রহণ আর শ্বাসত্যাগ ক্রিয়ায় ফুসফুস অংশগ্রহণ করে। হৃৎপিণ্ড বা হার্ট, মানুষের হৃৎপিণ্ড ও বক্ষগহ্বরে ফুসফুস দুটোর মাঝখানে একটু বাদিক ঘেঁষে অবস্থিত। হৃৎপিণ্ড কিন্তু অবিরাম তার সংকুচিত আর প্রসারিত হয়ে আমাদের সারা দেহে রক্ত সঞ্চালন করে। এই আর রক্তচাপ, ব্লাড প্রেশার যেটা, সেটা নিয়ন্ত্রণেও হৃৎপিণ্ডের একটা
বিরাট ভূমিকা আছে। প্লীহা বা স্প্লিন, প্লীহা উদর গহ্বরের বাদিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত থাকে। প্লীহায় যে আগ্রাসন কোষ বা আড়ি কোষ থাকে সেটা দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। বৃক্ক বা কিডনি, মানুষের বৃক্ক উদর গহ্বরের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত থাকে। বৃক্কের প্রধান কাজ হলো মূত্র উৎপন্ন করা ও নিঃসরণ করা। যকৃৎ বা লিভার, আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হলো যকৃৎ। যকৃৎ উদর গহ্বরের ডান দিকে মধ্যচ্ছদার নিচে অবস্থিত। যকৃৎ পিত্তরস ক্ষরণ করে, যেটা পিত্তাশয়ে জমা থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাক ঘটে যকৃতে। আচ্ছা, যকৃতে যে কুফার কোষ থাকে সেটা রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। আর যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, একে অর্নিথিন চক্র বলে। মস্তিষ্ক বা ব্রেন, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। করটি নামক একটা বেশ হাড়ের কাঠামোর মধ্যে এটা সুরক্ষিত অবস্থায় থাকে। গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্ক, মস্তিষ্কের দুটো ভাগ। গুরু মস্তিষ্ক মানুষের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। আর লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এরপর আসছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড পৃষ্ঠদেশে মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর একটা নিউরাল ক্যানালের মধ্যে অবস্থান করে। সুষুম্না কাণ্ড প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। প্রতিবত্ত ক্রিয়াটা কি না, অনেক প্রক্রিয়া বা ক্রিয়া আমাদের ঘটে যেটা তাৎক্ষণিক, মানে মস্তিষ্কের উদ্যোগ ছাড়াই সঙ্গে সঙ্গে ঘটে যায়। যেমন ধরো, অন্ধকারে হঠাৎ চোখে একটা জোরালো আলো পড়লো, সঙ্গে সঙ্গে আমরা চোখটা কুঁচকে নিই। বা খুব গরম বস্তুতে হঠাৎ হাত পড়ে গেল, সঙ্গে সঙ্গে হাতটা আমরা তুলে নিই। এই যে তাৎক্ষণিক প্রক্রিয়া, এইগুলোকে বলে প্রতিবত্ত ক্রিয়া। এই প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সুষুম্না কাণ্ডের কাজ। আর সুষুম্না কাণ্ড দেহের বিভিন্ন অংশের সঙ্গে মস্তিষ্কের সংযোগ রক্ষাও করে। শুক্রাশয় বা টেস্টিস, পুরুষের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে শুক্রাশয় অবস্থিত থাকে। শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু বা পুংজনন কোষ উৎপন্ন করা। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন বলে একটা হরমোন নিঃসৃত হয়। ডিম্বাশয় বা ওভারি, স্ত্রী লোকের শ্রোণী গহ্বরে জরায়ু নিচের দিকে দুপাশে দুটো ডিম্বাশয় অবস্থিত থাকে। ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বাণু উৎপন্ন করা। ডিম্বাশয় থেকে, ডিম্বাণুটা কি না স্ত্রী জনন কোষ, তাহলে ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ উৎপন্ন করা। আর ডিম্বাশয় থেকে দু ধরনের হরমোন বেরায়, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। এই হলো আমাদের বিভিন্ন অঙ্গের সংক্ষিপ্ত বর্ণনা, তার কাজ। আচ্ছা, আজকের পড়া এই পর্যন্ত থাকলো। আমরা তাহলে আজকে কি পড়লাম? আজকে প্রথমে কলা বা টিস্যু সম্বন্ধে পড়লাম, তার মধ্যে উদ্ভিদ কলা আর প্রাণী কলা নিয়ে পড়লাম, আর কয়েকটা অঙ্গ সম্বন্ধে পড়লাম। এই আজকে পড়ার বিষয়। তোমাদের কারোর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে স্কুল যখন খুলবে তখন ক্লাসে সেগুলো আলোচনা করব। কেমন?